আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 3 নম্বর পার্ট। তো যারা প্রথম পার্ট এখনো দেখেননি তারা দেখে আসতে পারেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বুড়িগঙ্গা নদীর কাছাকাছি এক এলাকা হাসনাবাদ। এলাকাটা কিছুটা শহর আর কিছুটা গ্রামের মিশ্রণে পরিপূর্ণ। এই এলাকায় অবস্থিত এহসান বাড়ির রাতের আধারে ঝকমক করে উঠছে। এই বাড়ির কর্তা আরাপ এহসান ছিলেন এক সময় সম্মানিত ব্যক্তি। সেই সম্মানের কিছুটা ভাটা পড়েছিল তার ওই একমাত্র আদরের মেয়ের সাথে এক জঘন্য পরিস্থিতি ঘটার জন্য। যদিও এতে সেই মেয়ে বা তার বাবার কোনো দোষই ছিল না, তবুও আমাদের সমাজ সর্বদা মেয়েদেরকেই পায়ে পিষে মারে, সব কালিমা লেপটে দেয় অত্যাচারিত মেয়েটি বা তার পরিবারের উপর। এমন করেই কুণ্ঠাসা করে রেখেছিল এহসান পরিবারটিকে। আজ সেই বাড়িতেই লেগেছে বিয়ের আমেজ। এক ধর্ষিতা মেয়ের বিয়ে এত জমজমাটের সাথে হতে দেখে আশেপাশের মানুষের চোখ ধাঁধিয়ে উঠল। যখন থেকে সবাই জেনেছে আদ্রিজার ঢাকার এক এমপি সাহেবের সাথে বিয়ে হচ্ছে, তখন থেকেই যেন প্রত্যেকের ঘুম উড়ে গেছে। এক কলঙ্কিত মেয়ের মাঝে কি এমন দেখলো সেই এমপি যে এমন ধুমধামের সহিত বিয়ে করছে এক ধর্ষিতাকে? সবার মনে প্রশ্ন জাগলো, জবাবের নাগাল পেল না কেউই। বৃহস্পতিবার সন্ধ্যা এহসান বাড়িতে মানুষের ঢল নেমেছে। নিজেদের আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের নিয়ে ভরে উঠেছে ছোট একতলা বিশিষ্ট আলো ঝলমলে বাড়িখানা। আজ আদ্রিজার গায়ে হলুদ সন্ধ্যা। সবাই ব্যস্ত বিভিন্ন কাজে আর আড্ডায়। তবে যার গায়ে হলুদ সে নিজের রুমে জড়সড় হয়ে বসে আছে। আরাপ সাহেবও কিছু কাজের তাড়নায় মেয়ের কাছে আসার সুযোগই পাচ্ছেন না। এর মাঝে দরজা ঠেলে কারো ভেতর প্রবেশ করার শব্দ শুনতেই মাথা তুলে তাকালো আদ্রিজা। সম্মুখে নিজের একমাত্র প্রিয় বান্ধবী প্রিয়তাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল আদ্রিজা। তড়িৎ বিছানা ছেড়ে নেমে দৌড়ে এসে জড়িয়ে ধরলো মেয়েটাকে। অনেকটা খুশি আর উৎকণ্ঠা নিয়ে বলল, এসেছিস তাহলে? আসতে দিল তোকে? মেয়েটি বলল, আমার একটা মাত্র বান্ধবীর বিয়ে আর আমি আসবো না? এ হতেই পারে না। তবে আসতে একটু দেরি করে ফেলেছি, তার জন্য দুঃখিত বান্ধবী। প্রিয়তা বান্ধবীকে জড়িয়ে ধরে আওড়ালো কথাগুলো। আদ্রিজা মেয়েটাকে ছেড়ে দিয়ে ভয়ে ভয়ে ফের বলল, এখানে আসার জন্য তোর দাদি তোকে বকে নিত, আর আঙ্কেল আন্টি কেউ আসবে না বুঝি? আদ্রিজার শঙ্কা উৎকণ্ঠা বেশ বুঝলো প্রিয়তা। বান্ধবীকে শান্ত করতে বলে উঠল, কাল বিকেলের আগে আব্বু আম্মু দুজনে এসে পড়বে, আর আমার দাদির কথা বাদ দে, দজ্জাল মহিলা একটা। কথা শেষ করে মনে মনে বোধহয় নিজের দাদিকে সখানে গালি ছুড়ল প্রিয়তা। আদ্রিজা প্রিয়তার হাত থেকে ব্যাগটা নিয়ে পাশে রেখে দিল। মেয়েটাকে নিয়ে বসলো বিছানায়। প্রিয়তা আদ্রিজাকে দেখে মুখ লটকে বলল, তোর না গায়ে হলুদ, তাহলে এখনো তৈরি হসনি কেন? প্রশ্ন কর্ণপাত করতেই আদ্রিজা আমতা আমতা করে বলে উঠল, আমার এসব ভালো লাগছে না। এত আয়োজন, এত লোকজন দেখে আমার অস্বস্তি হচ্ছে রে। আব্বু বুঝতেই চাইছে না, আমাকে নিয়ে এত মাতামাতি মানাই বল, লোকে কি বলবে? প্রিয়তা তৎক্ষণাৎ বান্ধবীকে বুকে জড়িয়ে নিল। হাঁপাস করে উঠল মেয়েটা। হালকা রাগত স্বরে বলল, তুই কবে মানুষের কথা ভাবা বাদ দিবি বলতো? এত কেন ভয় তোর? আর কত সময় নিবি নিজেকে স্বাভাবিক করার জন্য? আদ্রিজা বলল, জানি না, মানুষের কটু কথা আমাকে স্বাভাবিক হতেই দেয় না। কেন জানি ভয় হয় সবার মুখোমুখি হতে। কি করব আমি বল? বলতে বলতে ডুকরে উঠল আদ্রিজা। প্রিয়তার চোখেও ছলছল করে উঠল জল। সে শুরু থেকে অবগত এই মেয়েটা কত দুর্বিষহ দিন পার করছে। এই আনন্দমুখর দিনের সময়টাকে খারাপ করতে চাইল না প্রিয়তা। নিজেকে স্বাভাবিক করে বলল, এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। বলেই ছেড়ে দিল। নিজের হাতের পিঠে আদ্রিজার চোখের পানি মুছে দিল। তখন ওই রুমে খাবার নিয়ে প্রবেশ করলো তমালিকা বেগম। খাবারের ট্রেটা টেবিলের উপর রাখতে রাখতে প্রিয়তাকে উদ্দেশ্য করে বলল, প্রিয় মা, দুজনে আগে খেয়ে নাও, তারপর মেয়েটাকে তৈরি করে দাও তো। ও বাড়ি থেকে লোকজন আসার তো সময় হয়ে গেল। প্রিয়তা বলল, আচ্ছা আন্টি, করে দিচ্ছি। জবাব পেয়ে তমালিকা বেগম চলে গেলেন। প্রিয়তা উঠে ফ্রেশ হয়ে এসে খাবারের প্লেটটা নিয়ে বিছানায় বসে আদ্রিজার মুখে খাবার তুলে দিল। নিজেও মুখে খাবার পরে খেতে শুরু করলো। তখন ওই সেখানে এসে উপস্থিত হলেন আরাপ সাহেব। প্রিয়তাকে নিজ মেয়েকে খাইয়ে দিতে দেখে মিষ্টি হাসলেন। প্রিয়তা সালাম জানাতেই আরাপ সাহেব বলে উঠলেন, তুমি আসাতে আমি নিশ্চিন্ত হলাম আম্মু। এখন থেকে আদ্রিজার দায়িত্ব তোমার উপর বর্তালাম। খেয়ে দুজন দ্রুত তৈরি হয়ে নাও তো, অনুষ্ঠান শুরু করতে হবে তো। আরাপ সাহেবের কথা শুনে প্রিয়তা মিষ্টি হেসে বলল, আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, আমি সব দেখে নিব। আপনি যান, আমরা দ্রুতই তৈরি হয়ে নিচ্ছি। ভরসা পেল আরাপ সাহেব। চলে গেলেন অন্য কাজের তদারকি করতে। প্রিয়তা খাওয়া শেষ করে খাবারের প্লেটটা রেখে হাত ধুয়ে এলো। আদ্রিজাকে ঠেলে পাঠালো ওয়াশরুমে। আদ্রিজা ফ্রেশ হয়ে আসতেই প্রিয়তা মেয়েটাকে নিয়ে সাজাতে ব্যতিগ্রস্ত হলো। আদ্রিজা বারণ করলেও একটা কথাও আমলে নিল না প্রিয়তা। আরাপ সাহেব যে দায়িত্ব দিয়ে গেছেন তা ঠিকভাবে পালন করার চেষ্টা চালিয়ে গেল। আর এদিকে রায়া তার দুটো যমজ ভাইদের নিয়ে বসে আছে তার বড় ভাইয়ের রুমে। ছেলে দুটো সবেমাত্র ক্লাস 6-এ পড়ে, দেখতে একই রকম। একটার নাম মায়ান আর একটার নাম হিয়ান। হিয়ান থেকে মায়ান 1 মিনিটের বড়। আর সকালে রুদ্ধর চাচা রামিত সাহেব বউ বাচ্চাদের নিয়ে বাড়িতে এসেছেন। আরো আত্মীয় স্বজনের কমতি নেই। হঠাৎ করে বিয়ে হলেও মানুষের কমতি নেই বাড়িতে। এর মাঝে অনেকেই তৈরি মেয়ের বাড়িতে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য, কিন্তু তার পূর্বের ছেলের গায়ে হলুদ সম্পূর্ণ করা প্রয়োজন। তবে ছেলেকে বাড়ির চারিপাশেও দেখা মিলছে না। সারাদিন ছেলেটা কাজ নিয়ে ব্যস্ত ছিল। সন্ধ্যা 8টা পেরিয়েছে, তবুও বান্দার দেখা মিলছে
মিলছে না। সেই কষ্টে রায়া তার ছোট ভাইদের নিয়ে বসে আছে ভাইয়ের রুমে। ভাই এখনো কেন আসছে না তা নিয়ে বড্ড মন খারাপ তার। এর মাঝে ব্যস্ত পায়ে রুমে প্রবেশ ঘটলো রুদ্ধর। নিজের রুমে ছোট ভাই বোনদের বসে থাকতে দেখে ভ্রু কুচকালো। তবে ছোট ভাই দুটোকে দেখে শান্ত স্বরে বলল, আমার চ্যাম্পরা কেমন আছেন? বড় ভাইয়ের প্রশ্ন শুনে মায়ান হিয়ান একই সাথে জবাব দিল, আমরা ভালো আছি, তুমি কেমন আছো বড় ভাইয়া? রুদ্ধ বলল, আপাতত আপনাদের দেখে ভালো আছি। জবাব দিয়ে রুদ্ধ নিজের কাবার্ডের নিকট এগিয়ে গেল। দুই ভাই বড় ভাইয়ের জবাব শুনে চমৎকার হাসলো। তবে রায়া ভেটকি মেরে বলল, এত দেরি কেন হলো বড় ভাইয়া? তোমার কি হলুদের অনুষ্ঠান করার ইচ্ছে নেই, নাকি ভাবিদের বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই? বোনের কথা কর্ণপাত হতেই রুদ্ধ ঘাড় ঘুরিয়ে বোনের পানে তাকিয়ে বলল, সবাই ও বাড়ি যাবি বুঝি? রায়া অবাক হয়ে বলল, তুমি কি কিছুই জানো না ভাইয়া? আর আমরা সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি। থুর বলে বিছানা থেকে নেমে দাঁড়ালো। মুখ লটকে চলে যেতে চাইলে রুদ্ধ কিছু ভেবে বলে উঠল, এইবার দ্রুত তৈরি হয়ে নে, আমি এখনই আসছি। এখানকার অনুষ্ঠান শেষ করে তোদের সবাইকে নিয়ে যাব। ভাইয়ের সম্মতি পেতে রায়া খুশি হয়ে রুম থেকে ছোট ভাইদের নিয়ে বেরিয়ে গেল। রুদ্ধ নিজের পোশাক বের করে রেখে ওয়াশরুমে গেল। একেবারে গোসল সেরে এসে রেখে যাওয়া পোশাকগুলো পরে নিল। তারপর ড্রেসিং টেবিলের দর্পণের সম্মুখে দাঁড়ালো, নিজের পানে তাকালো। হলুদের জন্য বোনের পছন্দ করে আনা একটা হলুদ রঙা পাঞ্জাবি জড়িয়েছে শরীরে। রুদ্ধর যেন মনে হলো রংটা তার গায়ের সাথে মানাচ্ছে না, তবে এতে খারাপও লাগছে না। তবে আকস্মাত যেন মনের মাঝে বাসনা তৈরি হলো মেয়েটাকে হলুদ রঙা শাড়িতে কেমন দেখায় তা অবলোকন করার জন্য। নিশ্চয় মেয়েটাকে চোখ ধাঁধানো সুন্দর লাগবে, নিশ্চয় নতুন বইয়ের মতোই লাগবে। ওই সৌন্দর্য অবলোকন করে কি হৃদগহীনে প্রলয় শুরু হবে তার? ভাবতেই যেন রুদ্ধর আর এক মুহূর্ত তর্স হইল না। মেয়েটাকে দেখার নিজেকে কোনোভাবে সজ্জিত করে ছুটে গেল বাইরে, যেন ও বাড়িতে যাওয়ার জন্য বড়ই তৎপর সে। মেঘমহলে হলুদের অনুষ্ঠানের জন্য বাড়ির বাগানে আয়োজন করা হয়েছে। রুদ্ধ সেখানে এসে উপস্থিত হতেই কাজিন গ্রুপের মাঝে হট্টগোল শুরু হয়ে গেল। রায়া দৌড়ে এসে ভাইকে নিয়ে মঞ্চে বসালো। বড়রা উপস্থিত হতেই সবাই একে একে রুদ্ধকে হলুদ ছোঁয়ালো। রুদ্ধ আজ যেন কোনো কাজে বাধা স্বরূপ সৃষ্টি করলো না। এত বছরে বিয়ে না করতে চাওয়া ছেলেটা এখন যে সবকিছু বড় আনন্দের সহিত উপভোগ করছে। এবারে অনুষ্ঠান শেষ হতে রাত 9টার বেশি বেজে গেল। বড়রা ছোটদের তাড়া দিল দ্রুত ও বাড়ি যাওয়ার জন্য। বড়দের মাঝে শুধু রামিদ সাহেব যাবেন, আর সব কাজিনরা নাসিম, রুনাক, ঈশানীর ভাই দিহান, ছোট দুজন, আর রায়া, ঈশানী সহ আরো অনেক কাজিন। রুদ্ধ সবাইকে নিয়ে রওনা হলো হবু শাশুর বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় যানজট কিছুটা কম থাকায় 30 মিনিট নাগাদ এসে পৌঁছালো এহসান বাড়ির দোরগোড়ায়। পাত্রপক্ষের লোকজন এসেছে বুঝতে পেরে আরব সাহেব ছুটে এলেন সবাইকে স্বাগত জানানোর জন্য। কুশল বিনিময় করে সবাইকে নিয়ে আগালেন বাড়ির ভেতরের দিকে। রুদ্ধর কাজিনরা সবাইকে নিয়ে নিজেদের সঙ্গে আনা তত্ত্ব নিয়ে পিছু পিছু আগালো। সবাইকে এনে বসালেন বড় বসার ঘরটায়। আত্মীয়দের জন্য নাস্তার ব্যবস্থা করে নিশ্চিত হলেন আরব সাহেব। সবাই চলে এসেছে বিদায় আরব সাহেব মেয়ের কক্ষে পদার্পণ করলেন। সম্মুখে তাকাতেই ওনার চোখ দুটো খুশিতে ভরে উঠল। মেয়েটা ওনার সুন্দর করে সেজেগুজে বসে আছে। কি অপূর্ব লাগছে মেয়েটাকে, অথচ মেয়েটা কত যুগ হলো একটু সাজে না, মন খুলে হাসে না। ইস, এমন সুন্দর একটা দিন দেখতে পাবে এটা যেন তিনি এতদিন ভাবতেই পারেননি। তিনি নিজেকে স্বাভাবিক করে প্রিয়তার উদ্দেশ্যে বললেন, প্রিয়তা মা, আরো মাকে নিয়ে এখন উপরে আসো। ও বাড়ির সবাই চলে এসেছে, অপেক্ষা করছে, দ্রুত করো। বাবার কথা শুনতেই থমকে উঠলো আদ্রিজা। ও বাড়ি থেকে লোক এসেছে, তাহলে কি ওই মানুষটাও এসেছে? মনে পড়লো কাল তাকে রেখে যাওয়ার সময় উচ্চ আওয়াজে বলা লোকটার কথাগুলো। লোকটার বাক্যগুলিতে যেন এক নীরব আর্তনাদ ছিল। তার কাছে মনে হলো তাকে বৌরূপে দেখার অনন্তকালের ইচ্ছে লোকটার। কিন্তু এক দেখাতেই তার মতো মেয়ের জন্য কি এতটা উতলা সম্ভব? জবাব পায় না, তবে নিজের মাঝে দুরু দুরু কাপনটা ঠিক অনুভব করতে সক্ষম হলো। এই সাজে লোকটার সামনে দাঁড়াবে ভাবতেই যেন মন আনচান করে উঠলো। প্রিয়তা হয়তো বান্ধবীর অবস্থা কিছুটা হলেও বুঝতে সক্ষম হলো। সে এগিয়ে গিয়ে আদ্রিজার হাত ধরে ভরসা দিল। আদ্রিজা এতে কিছুটা স্বস্তি পেল। প্রিয়তা আদ্রিজার হাত ধরে আরব সাহেবের পিছু পিছু বের হলো। রুম থেকে বেরিয়ে বসার ঘরে আসতেই সবাইকে দেখে থেমে দাঁড়ালো। ভাবিকে দেখতে রায়া চিৎকার করে বলে উঠল, আরে ভাবি এসে গেছে, ইস কি সুন্দর লাগছে আমার ভাবিকে। বলেই দৌড়ে ভাবির কাছে এগিয়ে গেল। বোনের চিৎকার শুনতে রুদ্ধ তড়িৎ চোখ উঁচিয়ে তাকালো। এতক্ষণে প্রতীক্ষার যেন অবসান ঘটলো। মেয়েটাকে এমন রূপে চাক্ষুষ করতেই শরবত ধরাখানা হাতটায় কেঁপে উঠল রুদ্ধ। শুকনো রূপ গিলল ছেলেটা। মেয়েটা তার কিনে দেওয়া কলাপাতা রঙা পাড়যুক্ত হলুদ রঙা শাড়ি জড়িয়েছে, সাথে ফুলের তৈরি অলঙ্কারে সজ্জিত হয়েছে। সব মিলিয়ে মেয়েটাকে যেন একগুচ্ছ শুভ্র ফুলের মতো মনে হলো। রুদ্ধ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তবে নিষ্প্রাণ মুখখানার পানে রুদ্ধর চাহনি খুব বেশিক্ষণ স্থায়ী করতে পারল না। তার পূর্বে প্রিয়তা আর রায়া মিলে আদ্রিজাকে নিয়ে বাড়ির ছাদের দিকে এগিয়ে গেল। এতক্ষণ পাশে বসা নাসিম নিজের বসের কর্মকাণ্ড অবলোকন করে গলা খাকারি দিয়ে ফিসফিস করে বলল, নিজের চোখকে আপাতত সংযত করো ভাই, কালকে দিনটার জন্য অপেক্ষা করো। আর চাহনি নাসিম লক্ষ্য করছে বুঝতে পেরে রুদ্ধ ইতস্তত করে উঠল। নিজেও নড়ে চড়ে বসে বলল, জিনিস যখন একান্তই আমার, তখন কোনো কিছু সংযত করার প্রয়োজন দেখছি না। বসের জবাব শুনে নাসিম হেসে ফেলল। পাশে চোখ পড়তেই দেখলো রুনাক তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা কিছু রেগেও আছে এখানে অনিচ্ছুক আসাই হেতু। নাসিম তার লক্ষ্য করতেই সোফা থেকে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে তড়িঘড়ি করে বলল, সবাই এখন চলো ছাদে যাই,
চাই দ্রুত অনুষ্ঠান শেষ করে আবার বাড়ি ফিরতে হবে, তো কাল আবার বিয়ে। নাসিমের তাড়া পেয়ে সবাই উঠে দাঁড়ালো, এগিয়ে গেল ছাদের দিকে। নাসিমও নিজের বসকে সাথে নিয়ে সবার পিছু পিছু অগ্রসর হলো। আদ্রিজাকে এনে বসানো হলো ছাদে তৈরি ছোট মঞ্চের উপর, সম্মুখে সাজিয়ে রাখা বিভিন্ন প্রকার মিষ্টি ফল। রাত অনেকটা হয়, অনুষ্ঠান শুরু করতে দেরি করলো না কেউ। শুরুতে এগিয়ে এলেন আরাফ সাহেব, পরম যত্নে মেয়েকে মিষ্টিমুখ করিয়ে রুদ্রর গায়ে ছোঁয়ানো রাখা হলুদের বাটি থেকে কিছুটা হলুদ নিয়ে মেয়ের কপালে ছোঁয়ালো। মেয়েটা তার কাল থেকে অন্যর ঘরে আলো করে থাকবে, এই বাড়িটা মেয়ের জন্য শূন্যতায় থাকবে। ভাবতেই যেন বুকের ভেতর মুচড়ে উঠল। মেয়ের পানে তাকাতেই দেখলো মেয়েটার চোখ দুটো টলমলে। তা দেখতেই আরাফ সাহেব নিজেকে সামলালেন, দ্রুত সরে পড়লেন মেয়ের সামনে থেকে। তিনি যেতেই তমালিকা বেগম এগিয়ে এসে মেয়ের কপালে হলুদ ছোঁয়ালেন, একটুখানি মিষ্টি মেয়ের মুখে পুরে দিয়ে বললেন, স্বামীর সোহাগে সোহাগিনী হয়ে উঠো, সুখী হও জীবনে। মায়ের দোয়া শুনে আদ্রিজা ম্লান হাসলো। তমালিকা বেগম চলে যেতেই নাসিম পাশ থেকে রুদ্রকে ধাক্কা মেরে সম্মুখে এনে বলে উঠল, এই এবার তুমি ভাবিকে হলুদ ছোঁয়াও তো। একটু উঁচু আওয়াজে বলাই সবাই শুনলো। সবাই নাসিমের সাথে সাই জানালো। রুদ্র হয়তো এটাই চেয়েছিল। সুযোগ পেতেই এগিয়ে আদ্রিজার সম্মুখে বসলো। তাকালো মেয়েটার স্নিগ্ধ মুখপানে। মেয়েটা নিচের দিকে তাকিয়ে আছে, অথচ তার শরীরে বয়ে চলা প্রকম্পন রুদ্রর বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না। পাশে রাখা হলুদ থেকে নিজের দু আঙ্গুলের মাথায় কিছুটা হলুদ তুলে মেয়েটার দুই কপালে ছোঁয়ালো। রুদ্রর স্পর্শ পেতে যেন আদ্রিজার শরীরে কম্পনের মাত্রা বেড়ে গেল। রুদ্র মেয়েটার নমনীত মুখপানে তাকিয়ে থেকে শান্ত স্নিগ্ধ কণ্ঠে বলল, আমার ছোঁয়া লেগে থাকা এই হলুদের স্পর্শে আপনার জীবন হয়ে উঠুক রঙিনময়। আজ থেকে সূচনা হোক আপনার সুখময় জীবনের, আর আপনার সব সুখের কারণ হয়ে উঠুক আমিময়। দীর্ঘজীবী হন আর সম্পূর্ণটাই আমার হন আদ্রিজা। শব্দগুলো শ্রবণ হতেই আদ্রিজা তড়িৎ আঁখি তুলে তাকালো টমাটে বর্ণ পুরুষখানার মুখের পানে। ইস, লোকটাকে কি স্নিগ্ধ লাগছে, মানুষটা এত সুন্দর করে কথা বলতে পারে বুঝি। আদ্রিজার এতক্ষণ ধরে রাখা এক ফোঁটা অশ্রু গড়ালো কপল বেয়ে। সেটা নতুন করে কিছু পাওয়ার আনন্দে, নাকি নিজের ছন্দময়হীন জীবনের কথা ভেবে তা নিজেও বুঝলো না। চোখের কোনো জমাকৃত অশ্রু দেখে রুদ্র মন বিচলিত হলেও তা হাত বাড়িয়ে মুছে দেওয়ার প্রয়াস করলো না। মেয়েটার সামনে থেকে উঠে দূরে সরে দাঁড়ালো। রুদ্র যেতেই পাশে বসা প্রিয়তা ঝুঁকে আদ্রিজার কানের কাছে ফিসফিসিয়ে উঠল, দোস্ত দুলাভাই তো দেখতেও মাশাআল্লাহ, আর কথাও বলে মাশাআল্লাহ। আমার কিন্তু ভীষণ মনে ধরেছে, কত দেখেছি বা শুনেছি জামাই লুকিয়ে বউকে হলুদ ছোঁয়াই, কিন্তু এই প্রথম দেখলাম সবার সামনে এত সুন্দর দোয়া দিয়ে হুবু স্ত্রীকে হলুদ ছোঁয়াতে। কত রোমান্টিক তাই না দোস্ত। বান্ধবীর কথা শুনে আদ্রিজা শান্ত চোখে তাকালো, ছোট করে বলল, চুপ থাক এখন। প্রিয়তা সত্যিই চুপ করে গেল। এগিয়ে সন্তপর্ণে বান্ধবীর চোখের অশ্রু মুছে দিয়ে নিজেও ইচ্ছামতো হলুদে রাঙিয়ে তুলল আদ্রিজাকে। একে একে সবাই হলুদ ছোঁয়ানো শেষ হতেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। শেষ হতেই পাত্রপক্ষ সবাই বাড়িতে যাওয়ার জন্য ব্যতিগ্রস্ত হয়ে পড়ল। আরাফ সাহেব সবাইকে অনুরোধ করলেন খেয়ে যাওয়ার জন্য, তবে এত রাতে কেউ আর খেলো না। রাত এখন 11টা ছুঁই। তাই আর এক মুহূর্ত অপেক্ষা না করে রুদ্র সবাইকে নিয়ে পুনরায় বাড়ির পথে রওনা হলো। আর এদিকে নবদিনের সূচনা হতে শুরু হলো নানান মানুষের নানান রকম কর্মকাণ্ড। বিয়ে বাড়ির শেরগুলো আর উচ্চ আওয়াজে শান্তিতে থাকা দায়। ছোটদের চিৎকার চেঁচামেচি, দৌড়াদৌড়ি তো লেগেই আছে অবিরত। সেই শব্দে ঘুম ভেঙে গেল আদ্রিজার। কাল কত রাতে ঘুমিয়েছিল। হলুদ অনুষ্ঠান শেষ করে আবার মেহেদি অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রিয়তা, তাই এত লেট হয়েছিল ঘুমাতে। অথচ সকাল না হতেই ঘুম ভেঙে গেল। মাথাটা যেন ধরেছে, কিন্তু কি আর করার। প্রিয়তাও উঠেছে সেই অনেক সকালে। আজও মেয়েটাকে নিজ হাতে প্রিয় বান্ধবীকে খাইয়ে দিল। আর কখনো খাওয়াতে পায় না কিনা তার গ্যারান্টি নেই। তাই আদ্রিজার দায়িত্ব নিজ হস্তে তুলে নিয়েছে সে। বিয়ে হবে সন্ধ্যার পর, আর বিয়েটা এহসান বাড়িতেই হবে, তাই সব আয়োজন এখানেই করা হয়েছে। সারাদিন অনেক ব্যস্ততার মাঝে কেটে গেল সকলের। বিকেল হতেই প্রিয়তাকে সবাই তাড়া দিল দ্রুত আদ্রিজাকে তৈরি করে নিতে। সবার কথা মতো প্রিয়তাও কাজে লেগে পড়লো, কারণ আদ্রিজাকে বার কয়েক বলেও কেউ রাজি করাতে পারেনি পার্লারের লোকদের কাছ থেকে সাজতে। মেঘমহলের সন্ধ্যা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে সবাই বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হতে শুরু করলো। রুদ্র একজন এমপি হওয়ার সুবাদে বাড়িতে রাজনৈতিক মানুষের ভিড় জমেছে। অনেক মন্ত্রীর সাথে এমপি আরো অনেক মানুষ। রুদ্ধর দলের লোকজন দিয়ে ভরে উঠেছে মেঘমহল মঞ্জিল। যে যার মতো তৈরি হতে ব্যস্ত। রায়া আর ঈশানী একই রুমে বসে তৈরি হচ্ছে। ঈশানী প্রথমে রায়াকে সাজিয়ে দিয়ে তারপর নিজেকে সজ্জিত করে নিল। সে সত্যি আর শাড়ি পরেছে, আর রায়া একটা প্রিন্সেস গাউন পরেছে। প্রিন্সেসের মতোই বাড়িময় নেচে বেড়াচ্ছে। তৈরি হয়ে দুই বোন একই সঙ্গে বের হলো রুম থেকে। তখনই তাদের সাথে রুনাকের দেখা হলো। ছেলেটা বিয়েতে যাওয়ার জন্য তৈরি, তার মাঝে কোনো উৎফুল্লতা পরিলক্ষিত হলো না। ছেলেটা এখনো মেনে নিতে পারছে না তার বড় ভাইয়া অমন একটা মেয়েকে বিয়ে করছে। তবে এতক্ষণে ছোট বোনকে দেখতেই হাসি ফুটলো তার মনে। সে, তার ভাই কিংবা তার বাবা তিনজনই কালো বর্ণের, কিন্তু বোনটা হয়েছে ঠিক তার মায়ের মতোই, ফর্সা, সাথে অপার সৌন্দর্যের অধিকারী। মেয়েটার মাঝে এখনো যেন শিশুসুলভ ভাব বিদ্যমান। বেশি খাওয়ার কারণে একটু গুলুমুলু বটে। দেখলে যেন গাল দুটো টেনে দেওয়ার ইচ্ছে জাগ্রত হয়। বড় ভাইয়ের সাথে বোনের অপার ভাব থাকলেও তার সাথে মাঝে মাঝেই লেগে যায়। এই যেমন এখন মেয়েটা দেখতে তাদের বাড়িতে রাজকুমারীর মতো লাগলেও রুনাক মজার স্বরে বলে উঠলো, তোকে গল্পের ডাইনিদের মতো লাগছে রে মেঘ, এমন করে সেজেছিস কেন? ছোট ভাইয়ের কথা শ্রবণ হতে মন খারাপ হয়ে গেল রায়ার। মুখ বাঁকিয়ে বলে উঠলো, তোমার চোখ খারাপ ছোট ভাইয়া, ডাক্তার দেখাবে। আর তুমি আমার শত্রু, তাহলে নিজের বোনকে কেউ ডাইনি বলে? বড় ভাইয়ার মতো হও, তুমি আমাকে একটুও ভালোবাসো না? বলে কাদো কাদো মুখ করে ভাইকে পাশ কাটিয়ে চলে গেল। রায়া যেতে রুনাক আর ঈশানী উচ্চস্বরে হেসে উঠল। হঠাৎ রুনাক হাসি বন্ধ করে ঈশানীর পানে তাকিয়ে
তাকিয়ে বলে উঠল, ওই তুই হাসছিস কেন? তোকেও রাক্ষসের মতো লাগছে, যা ভাগ। রুনাকের কথা শুনে ঈশানী হাসি থামিয়ে মুখ গুমরা করে বলল, মেঘ ঠিকই বলে, তোমার চোখ খারাপ ভাইয়া, ডাক্তার দেখাও। রুনাক বলল, তোকে বিয়ে দিয়ে তোর জামাইয়ের থেকে গেট ধরা টাকা নিয়ে ডাক্তার দেখাবো, তাই ভাইয়ের কথা ভেবে দ্রুত বিয়ে কর, বুড়ি হয়ে যাচ্ছিস তো। বুড়ি শব্দটা শুনতে ঈশানী রেগে চিৎকার করে বলে উঠল, চুপ করো ছোট ভাইয়া, ভাগো এখান থেকে তুমি। আরেক বোনের রাগ দেখে রুনাক মুচকে এসে সেখান থেকে বড় ভাইয়ের রুমের দিকে অগ্রসর হলো। ঈশানীও হাসি মুখ ফুটিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো। তখন ওই সম্মুখে নাসিমের দেখা মিলল। নাসিমকে দেখতে ঈশানী থেমে দাঁড়ালো। ঈশানীকে থামতে দেখে নাসিমও থেমে ভ্রুকুচকে তাকালো। ঈশানী হেসে বলল, নাসিম ভাই আমাকে কেমন লাগছে বলুন তো? নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগছে শুনতেই নাসিম মুখ বিকৃত করে বলে উঠল, সুন্দর আর আপনি? ছে, পুরো একটা ভয়ঙ্কর রাক্ষসের মতো লাগছে। জবাব শুনে ঈশানী ভেবাচাকা খেয়ে গেল। ছোট ভাইয়াও বলে গেল তাকে রাক্ষসের মতো লাগছে, আর এখন এই লুকটাও। অবশ্য এই লুকটা তো সবসময় তার পিছনে লাগে। ভেবে রাগত স্বরে বলে উঠল, আর আপনাকে পুরো খচ্চরের মতো লাগছে, মনে হচ্ছে ঢাকার ফুটপাত দিয়ে নোংরা জিনিস টুকাই বেড়ান। নাসিম নিজেও তবদা খেলো এমন অদ্ভুত জবাব শুনে। এত সুন্দর স্যুট ব্লেজার পরে সেজে গুজে এলো, আর এই মেয়ে তাকে একটা টুকাইয়ের সাথে তুলনা করছে। রেগে বলল, ব্যাককল মেয়ে একটা, চেহারার সাথে যুক্তিগুলো কি বিশ্রী আপনার? আমার মতো হ্যান্ডসাম ছেলেকে টুকাই বলছে, এক নম্বরের ব্যাককল মহিলা। ঈশানী ভাব দেখিয়ে নাসিমের সামনে থেকে সরে যেয়ে ব্যঙ্গাত্মক স্বরে হেসে বলে উঠল, হ্যান্ডসাম আর আপনি দুটোই বিপরীত, বুঝলেন? আমি তো ভাবছি এই চেহারা দেখে বিয়ে বাড়িতে আজ কোনো মেয়ে মাথা ঘুরে না পড়ে যায়। ওই মুখের গরম যা বিশ্রী। নাসিম বলল, সেম টু ইউ মিস আগলি ওম্যান। ছোট বাক্যের জবাব দিয়ে চলে গেল নাসিম, আর ঈশানীও মুখ বাঁকিয়ে নিচে নেমে গেল। নাসিম সরাসরি এলো তার বসের রুমে। এখানে রুনাক, দিহান, হিয়ান আর মায়ান সবাই উপস্থিত। রুদ্ধ তৈরি হতে ব্যস্ত। পরনে জড়ানো লালচে রঙা কারুকাজ খচিত একটা শেরওয়ানি। ছোট দুই ভাই গল্পে মতো থাকলেও রুনাক আর দিহান রুদ্ধর পাশে দাঁড়িয়ে। বসকে রেডি হতে দেখে নাসিমের মুখে হাসি ফুটলো। গিয়ে দাঁড়ালো বসের পেছনে। রুদ্ধ পিছু ফিরে তাকাতেই নাসিম আলতো হেসে বলল, ইস ভাই, তোমাকে তো পুরো ঝাক্কাস লাগছে, কারণ নজর না লাগুক। কি কমপ্লিমেন্ট। রুদ্ধ হাসবে নাকি লজ্জা ভাবে বুঝলো না। পাশ থেকে রুনাক ব্যঙ্গ করে বলে উঠল, আমার তো মনে হয় তো নজরে আগে পড়বে ভাইয়ার উপর, সারাক্ষণ তো ভাইয়ের সাথে লেগে থাকিস। রুনাকের কথা শুনে নাসিম লজ্জা পেয়ে বুকা হেসে বলল, আরে আমি তো মেয়েদের নজরের কথা বলছি, আমি কি ভাইদের দিকে অমন নজর দিতে পারি বলো রুনাক ভাই? আর ভাবি আসতে চলেছে তো, এখন থেকে ভাইয়ের থেকে দূরে থাকবো, চিন্তা করো না। তারপর বলল, যা ইচ্ছে করিস, আপাতত আমরা নিচে যাচ্ছি, তুই দ্রুত ভাইকে নিয়ে নিচে আয়, সময় হয়ে আসছে। বলে রুনাক দিহানকে আর ছোট দুটোকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। নাসিম নিজ হাতে বসের মস্তকে পাগড়ি পরিয়ে দিতে দিতে বলল, ভাবিকে দেখার জন্য খুব উতলা হয়ে আছো তাই না ভাই? এই নাসিমটা যেন কিছু না বলতেই বুঝে যায়। রুদ্ধ এক পলক নাসিমের পানে তাকিয়ে পরক্ষণে দর্পণের দিকে চক্ষু নিবিষ্ট করে বলল, সত্যি জানতে চাস নাকি মিথ্যা বলবো? বসের প্রশ্ন শুনে নাসিম হাসি প্রসারিত করে বলল, অবশ্যই সত্যি শুনতে চাই, যদিও জানি তোমার জবাব কি হবে। রুদ্ধ ড্রেসিং টেবিলের সামনে থেকে একটা পারফিউমের বোতল নিয়ে তা গায়ে মাখতে মাখতে বলল, যদি জানিসই তাহলে জিজ্ঞেস করছিস কেন? নাসিম বলল, কারণ তোমার মুখ থেকে শুনতে চাই, বলো না। রুদ্ধ আলতো ঠোঁটের কোণ বাঁকিয়ে জবাবে বলে উঠল, মনের ভেতর আমার নীরব ঝড় বয়ে চলেছে, তাকে বহুরূপে দেখার জন্য মন ভীষণভাবে উতলা হয়ে আছে। সময়টাকে যেন দীর্ঘ মনে হচ্ছে এই সময় কখন শেষ হবে, আর আমি তার মুখখানা অবলোকন করে আমার হৃদয় গহনে বয়ে চলা ঝড়টাকে শান্ত করতে পারবো। নাসিমের মনে হলো তার বস তার ভাবনার চাইতেও বেশি উতলা হয়ে আছে। তবুও ভাইয়ের জবাব শুনে উচ্চস্বরে হেসে উঠল, কৌতুকের স্বরে বলে উঠল, বিয়ের আগেই তোমাকে প্রেম রোগে ধরে ফেলেছে ভাই, এখন রাজনীতি ছেড়ে কবি হয়ে কবিতা লেখা শুরু করো। বললো, সে পরে দেখে নিব, এখন চল দ্রুত। পুনরায় ভাইয়ের কথা শ্রবণ হতে নাসিম হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। রুদ্ধ সম্পূর্ণ তৈরি হয়ে নিজের ফোনখানা নিয়ে রুম থেকে বেরোতে উদ্যত হলো। নাসিম ভাইয়ের সাথে সাথে রুম থেকে বেরিয়ে এলো। নিচে আসতেই দেখলো বরযাত্রী যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে একত্রে দাঁড়িয়ে আছে। রুদ্ধ চেয়েছিল ধুমধাম করে অনেক আয়োজনের সহিত বিয়ে সারতে, ঠিক তাই করেছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আর রাজনৈতিক মানুষজন মিলে কম করে হলেও 150 মানুষের অধিক ভিড় জমিয়েছে। বরযাত্রীতে প্রায় 150 জনের মতোই যাবে। প্রায় 25 খানা কালো রঙা মার্সিডিজ রেঞ্জ আর 30 খানার বেশি মোটর বাইকের চড়ে বরযাত্রী ছুটলো মেয়ে বাড়ির উদ্দেশ্যে। সবার আগে সুন্দর করে ফুলসজ্জিত দিয়ে রুদ্ধর গাড়িখানা এগিয়ে চলেছে। তার সাথে বসেছে রায়া, ঈশানী, মায়ান, হিয়ান আর রামিত সাহেব। ছেলে কাজিনরা আর দলের ছেলে পেলে সবাই বাইকে চড়েছে, আর বাদ বাকি সব গাড়িতে চড়ে পথ চলতে শুরু করেছে। রাতের আকাশের নিচে আলোকিত সড়ক বেয়ে বিরামহীন ছুটে চললো গাড়িগুলো, যা দেখে যেন রাতের সড়কের উপর আনাগোনা মানুষগুলো চোখ ধাঁধিয়ে উঠলো। আর এদিকে কিছু মুহূর্ত পূর্বে আদ্রিজার শ্বাস সম্পূর্ণ হয়েছে। আদ্রিজাকে সাজানো শেষ করে প্রিয়তা নিজেও সেজে নিয়েছে। তারপর থেকে দুই বান্ধবী বসে আছে বিছানায়। প্রিয়তা থেকে থেকে শুধু নিজ বান্ধবীকে দেখে চলেছে মুগ্ধ দৃষ্টিতে। কানের পাশে একটা নজর টিকা লাগিয়ে দিয়ে সহজ সবদনে আওড়ালো, আজ আমার বান্ধবীকে দেখে দুলাভাই টাস্কি না খেয়ে যায়, নজর না লাগুক দুলাভাইয়ের। আদ্রিজা অসহায় চাহনি নিক্ষেপ করলো বান্ধবীর পানে। মেয়েটা যখন থেকে সাজতে শুরু করেছে তখন থেকে এসব হাজারবার বলে ফেলেছে, বখাটে প্রেমিকের মতো
তার পানে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। কি জ্বালা, তার তো এখন লজ্জা লাগছে। অসহায় স্বরে বলে উঠল, এখন তুই চুপ যা ইয়ার। আদ্রিজার অসহায় কণ্ঠ শুনে মুচকে হাসলো প্রিয়তা। তখন ওই বাইরে থেকে ভেসে এলো বর এসেছে গুজব। বাইরে চিৎকার করে বলা কথাগুলো শুনতে আদ্রিজার হৃদস্পন্দন বেড়ে গেল শতাধিক। প্রিয়তা এবার আর সেদিকে খেয়াল দিল না। খুশিতে বিছানা থেকে নামতে নামতে বলল, তুই এখন একটু একাই থাক, আমি হ্যান্ডসাম দুলাভাইকে দেখে আসি। গেট ধরতে হবে তো, টাটা বান্ধবী। বলে রুম থেকে বেরিয়ে গেল। আদ্রিজা দুরু দুরু বুক নিয়ে শান্ত হয়ে বসে রইল, কিন্তু মন যেন অশান্ত হয়ে রইল। প্রিয়তা এসে আদ্রিজার সাথে আরো কাজিনদের নিয়ে গেট ধরলো। এতে বেশি সময় ব্যয় হলো না, কারণ নিয়ম কানুন মেনে যা করার করতে প্রিয়তার প্রাপ্যটুকুর ঊর্ধ্ব বিনা বাক্য বেয়ে মিটিয়ে দিল। হয়তো ছেলেটা এখন বেশি সময় অতিবাহিত করতে চাইলো না। প্রিয়তা এতে যেন নতুন দুলাভাইয়ের প্রতি আরো খুশি হয়ে গেল। খুশির চক্করে প্রিয়তা খেয়ালই করলো না কেউ তাকে শুরু থেকে অন্যরকম দৃষ্টিতে অবলোকন করে চলেছে। প্রিয়তা দৌড়ে বান্ধবীর নিকটে এগিয়ে এসে বিছানার উপর 50,000 টাকা রেখে খুশি মনে বলে উঠল, ইস বান্ধবী, দুলাভাই তো দেখতে যেমন সুন্দর তেমনি তার মনও সুন্দর। একবার বলাতেই টাকাগুলো দিয়ে দিল। এতদিন ঢাকাতে থেকেও আমার নাম করা দুলাভাইকে চিনতে পারলাম না। এখন থেকে রাস্তায় টানানো পোস্টারগুলো দেখে চলতে হবে, বুঝলি? যখন ওই দুলাভাইয়ের ছবি দেখতে পাবো তখন ওই সবাইকে ডেকে বলবো, সবাই দেখো এই সুন্দর এমপি আমার একমাত্র বান্ধবীর বর। ইস, আমার ভাবতেই ভালো লাগছে। লম্বা এক বক্তব্য শেষ করে খিলখিল করে হেসে উঠল প্রিয়তা। আর আদ্রিজা ভাবুক চোখে তাকিয়ে আছে মেয়েটার পানে। এত বড় হয়ে যেন বাচ্চামো কমে না মেয়েটার। আর কি সব বলে চলেছে তখন থেকে, পাগল মেয়ে। আদ্রিজা হতাশার শ্বাস ফেললো। আর প্রিয়তা খুশি হয়ে পুনরায় বান্ধবীর পাশে বসে রইল। বান্ধবীকে একা রেখে এখন তার কোনো আনন্দ করার ইচ্ছে নেই। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। তার আগে সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আর গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।